না না, এ কি বলছেন আপনি? মুন্নির সঙ্গে কথা বলবেন মানে? 3 বছরের একটা শিশুর সাথে কি কথা বলবেন আপনি? উঠে দাঁড়িয়েছে বিপাশা। এই ব্যাপারটা আমিও বুঝতে পারছি না। মুন্নিকে কি জিজ্ঞেস করতে চান আপনি? তপনও উঠে দাঁড়িয়েছে। অর্জুন থমকে গেছে। তারপর নরম অথচ দৃঢ় সুরে বলেছে, আপনারা মিছিমিছি এত উত্তেজিত হচ্ছেন। পুলিশ হওয়ার আগে আমি তো মানুষ। একটা শিশুর সাথে কি করে কথা বলতে হয় সে জানি। কিন্তু মুন্নি কি বলবে? বিপাশার চেহারায় স্পষ্ট বিরক্তি আর অস্বস্তি। বড়রা যেমন সহজেই সত্যি লুকোতে পারে, ছোটরা কিন্তু পারে না। আর মুন্নি তো নেহাতি শিশু। অর্জুন হাসল। এর মানে আপনি বলতে চাইছেন আমরা সত্যিই লুকোচ্ছি? এতক্ষণ যা বলেছি সব মিথ্যে? সুস্মিতা রেগে গেছেন। কে বলতে পারে, তাই তো কথা বলতে চাইছি। প্লিজ আমাকে বাধা দেবেন না। যা খুশি করুন, আমি উঠে যাচ্ছি এখান থেকে। সুস্মিতা উঠে পড়েছেন। হুম, আপনারা কেউ এখান থেকে যাবেন না যতক্ষণ আমার কাজ শেষ না হচ্ছে। অর্জুনের গলা কঠিন শোনায়। সুস্মিতা বসে পড়েছেন আবার। বিপাশা মেয়ের পাশ থেকে উঠে গিয়ে শাশুড়ির পাশে বসেছে। অর্জুন এগিয়ে গিয়ে মুন্নির পাশে বসার আগে তাকিয়েছে বিপাশার দিকে। ভাববেন না, যা জিজ্ঞেস করব আপনাদের সামনেই করব, কিন্তু যতক্ষণ কথা বলবো আপনারা প্লিজ চুপ করে থাকবেন। বিপাশা জবাব দিল না। অর্জুন এবারে তাকিয়েছে মুন্নির দিকে। বাচ্চাটা বড় বড় চোখে তাকিয়ে আছে। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে অর্জুন আদুরে গলায় বলল, ভয় পাচ্ছো? আমি একটা আঙ্কেল হই তো, ভয় পেও না। আঙ্কেল? মুন্নি তাকিয়ে আছে। এবারে বলো তো, তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? বাবা। পাশেই বসে থাকা তপনের গায়ে মাথা ঠেকিয়েছে মুন্নি। শুধু বাবা? মা নয়? হেসে ফেলেছে অর্জুন। না, মা শুধু বকে। আদর করে না মা? এইটুকু। 2 আঙুল দিয়ে পরিমাণ দেখায় মুন্নি। তারপর বলে, ঠামু মাকে বকে দিয়েছে খুব। কেন? মা শুধু শুধু বকে আমাকে। আচ্ছা, তাহলে তো ঠামু খুব ভালো। হাসতে হাসতে বলে অর্জুন। গম্ভীর মুখে বলে মুন্নি। অর্জুন একটু থামে। মুখের রেখায় সামান্য অস্বস্তি ফুটে উঠেই মিলিয়ে যায়। তারপর বলে, কাকাই ভালো? খুব। এতখানি ঘাড় হেলায় মুন্নি। আর কাম্মা? কাম্মা পচা। কেন? অর্জুন অবাক। মুন্নি চুপ। ওর মাথায় হাত দিয়ে অর্জুন আবার বলে, কাম্মা পচা কেন? আমাকে ভালোবাসেন না, শুধু বকে। অভিমানে মুন্নির ঠোঁট ফুলে যায়, চোখে জল ভরে আসে। একটু অবাক হয়ে তাকিয়ে থাকে অর্জুন। তারপর বলে, কেঁদো না, আমি কাম্মাকে খুব করে বকে দেব। এবারে বলো তো, কাম্মাকে কে সবচেয়ে বেশি ভালোবাসে? একটু তাকিয়ে থেকে মাথা নাড়ে মুন্নি। জানি না। আর কাম্মাকে কে সবচেয়ে বেশি বকে? কেউ না। মুন্নি সজোরে মাথা নাড়ায়। 2 চোখে অভিযোগ। বোঝা যায় কাম্মাকে কেউ বকে না বলে ওর বেজায় রাগ। কেউ না? মা, বাবা, ঠামু, কাকাই? না, বাবাকে বললাম, তবুও বকলো না বাবা। আবার ঠোঁট ফুলে যায় মুন্নির। উঠে পড়ে অর্জুন। আর কিছু জিজ্ঞাসা করার নেই ওর। কি জানতে চাইছিলেন? আমরা ফুল্লরার সঙ্গে খারাপ ব্যবহার করতাম কি না? সুস্মিতার চোখে বিদ্রুপ। খোঁচাটা নীরবে হজম করে নিল অর্জুন। সুস্মিতা কিন্তু থামলেন না। তীব্র সুরে বললেন, এক বিন্দু মিথ্যে বলিনি আমরা। ওই মেয়েকে বাড়ির মেয়ের মতোই কাছে টেনে নিয়েছিলাম সবাই মিলে। কিন্তু সে কি করলো? জোর করে পিকুকে নিয়ে আলাদা হয়ে গেল, তাও বিনা কারণে। আমাদের এত ভালোবাসার কোনো দামই দিল না। দেখুন কত বড় সর্বনাশ ও করলো। সুস্মিতাকে উপেক্ষা করে বিপাশার দিকে তাকালো অর্জুন। আচ্ছা, মুন্নির সাথে কেমন ভাব ছিল ফুল্লরার? ভালোই তো ছিল। ফুল্লরা খুবই ভালোবাসতো মুন্নিকে। আর মুন্নিও কাম্মাকে ছাড়তে চাইতো না। তাহলে মুন্নি তো উল্টো কথা বলল। সেটাই তো অদ্ভুত। হঠাৎ করে কি যে হলো। ফুল্লরা কিছুতেই আর মুন্নিকে কাছে ঘেঁষতে দিত না। এমনকি নিজেদের ঘরেও ঢুকতে দিত না। পিকুর কাছেও যেতে দিত না। অশান্তি করত। আমাকে বলতো, মুন্নিকে সামলে রাখো দিদি, সারাক্ষণ অত ঘেঁষাঘেঁষি কিসের? আপনি কিছু বলতেন না? না। আমারও মনে হলো নতুন বিয়ে হয়েছে, দুজনের একটু প্রাইভেসি দরকার। সারাক্ষণ মুন্নি গিয়ে ওদের বিরক্ত করে। চেষ্টা করতাম মেয়েকে আটকাতে, কিন্তু মুন্নি সুযোগ পেলেই কাকাইয়ের ঘরে গিয়ে হাজির হতো। ব্যাস,
ফুল্লরাও চেঁচিয়ে বাড়ি মাথায় করত, মেয়েকে চোখে চোখে রাখতে পারো না, কেন ও এখানে আসে। তারপর আমরা কষ্ট পেতাম ওর ব্যবহারে, বিরক্ত হতাম। পিকুও চেষ্টা করতো বউকে বোঝানোর, কিন্তু কাজ হতো না কিছুই। শেষমেশ ফুল্লরা শুরু করলো বাড়িতে থাকতে পারবে না, আর চলে যাবে এখান থেকে। অনেক চেষ্টা করেছিলাম সবাই, কারো কথা শুনলো না ও। উনি কি আরশোলা খুব ভয় পান? হঠাৎ করে বলল অর্জুন। মানে আপনাকেও বলেছে নাকি এসব? এবারে সুস্মিতা মুখ খুলেছেন। হ্যাঁ। কি ব্যাপার বলুন তো? সে তো জানি না, তবে আরশোলা দেখলেই খেপে যেত। বাড়িতে তো মাঝে মাঝে আরশোলা হয়, আরশোলা মারার ওষুধও ব্যবহার করতে হয়। পিকুর অসুবিধে হতো এমন কেমিক্যালের গন্ধে, তাই আমরা খুব সাবধানে ব্যবহার করতাম এই ওষুধ। ফুল্লরা জানতো সেটা, কিন্তু মানতো না। পাগলের মতো যখন তখন স্প্রে করত। বেচারা পিকু তখন হয় মাস্ক পরে থাকতো, নইলে বাড়ি থেকে বেরিয়ে যেত। অর্জুনের মনে হচ্ছিল অন্ধকারের মধ্যে একটা আলোর রেখা যেন দেখতে পাচ্ছে এতদিন পর। রুদ্ধশ্বাসে বলল, এই স্প্রের গন্ধে অসুবিধা হতো ওনার? হ্যাঁ, ডাক্তার বলে দিয়েছিল অ্যাজমার রুগীরা কিছু কিছু গন্ধ সহ্য করতে পারে না, অসুবিধে হয় ওদের। তাই যেসব গন্ধে পিকুর অস্বস্তি হয় সেসব এড়িয়ে থাকতে, নইলে এর থেকে মারাত্মক অ্যাটাকও হতে পারে। তাও ফুল্লরা ওষুধ স্প্রে করত? হ্যাঁ, আমরা বারণ করতাম, শুনতো না, পাগলের মতো করতো। পিকু তো কিছু বলতোই না, চুপ করে সহ্য করত। তখন প্রায় মনে হতো মায়ের অসুখটা ফুল্লরাও পেয়েছে কিছুটা, নইলে এমন করবে কেন? সুস্মিতার মুখ থমথম করছে। ওনার মায়ের এমন সমস্যা কবে থেকে? অর্জুন প্রশ্ন করেছে। সে তো জানি না, তবে শুনেছি অনেকদিন থেকেই। ফুল্লরার এক বোন ছিল, ওর সাথে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেই শোকে ফুল্লরার বাবা মারা যান। তারপর মাও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তারপর তারপর আর কি, ফুল্লরা একেবারে একা হয়ে পড়ল। ওকে কে দেখবে, ওর মাকে কে দেখবে? কিছুর ঠিক নেই। পাড়ার কিছু সহৃদয় লোকের চেষ্টায় ফুল্লরার জায়গা হলো এক অনাথ আশ্রমে, আর ওর মায়ের জায়গা হলো এক হোমে। তবে চাকরি পেয়ে যাওয়ার পর আর হোমে থাকতে দিল না ফুল্লরা। ভালো একটা অ্যাসাইলামে নিয়ে এলো তাকে, সেই থেকে ওখানে ওনার চিকিৎসা চলছে। ওর মা তাহলে এখন হোমে থাকেন না? না, বছরখানেক ধরে অ্যাসাইলামে আছেন। চয়নের সাথে ফুল্লরার পরিচয় হলো কবে? ওদের বিয়ের মাস 3 আগে। চয়নের বড্ড মায়া ছিল মেয়েটার প্রতি, তাই তো তাড়াতাড়ি বিয়েটা করে নিল। আমরাও আপত্তি করিনি, ওই মেয়েটাকে সব দিতে চেয়েছিলাম আমরা, যা যাও পাইনি। তাহলে কেন ও এমন করলো? সুস্মিতার গলা ভিজে এসেছে। সেটাই তো জানতে চাইছি ম্যাডাম, কেন ফুল্লরা এই বাড়ি ছেড়ে দেওয়ার জন্য এত ব্যস্ত হয়ে পড়লো? কেন আবার? ওকে ভালোবেসে মস্ত ভুল করে ফেলেছিলাম আমরা, তার শাস্তি দিতে হবে না? কেঁদে ফেলেছেন সুস্মিতা। একটু পরে বেরিয়ে এসেছে অর্জুন। ওর ভুরু কুচকে আছে। ফুল্লরার জন্য কেমন একটা মায়া জমছে মনের কোণে। মেয়েটা বড় দুঃখী, সারাটা জীবন কিছুই পায়নি। যখন সবে প্রাপ্তির ঘোড়াটা পূর্ণ হতে শুরু করেছে, তখনই আবার সব ওলট পালট হয়ে গেছে। কিন্তু কি হয়েছিল সেদিন? চয়নের ওই মারাত্মক অ্যাটাকটা হওয়ার পেছনে নিশ্চয়ই বড় একটা রহস্য রয়েছে। অ্যাটাকটা এমনি এমনি হয়নি, কেউ ইচ্ছে করে এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে চয়নের অ্যাটাক হয়। অ্যাজমা অ্যাটাকে মারা গেলে কেই বা এটাকে খুন বলে সন্দেহ করবে? তবে মাথার পেছনে আঘাতটা করেই খুনি ভুল করে ফেলেছে। হয়তো চয়নবাবু প্রতিরোধের চেষ্টা করেছিলেন, তাতেই মাথায় আঘাত করে ওনাকে ধরাশায়ী করা হয়েছে। আর কোনো সন্দেহ নেই, এটা খুনি। একটু তাড়াতাড়ি আজ থানায় চলে এসেছে অর্জুন। এসেই নিজের চেয়ারে গুছিয়ে বসে ডায়েরিতে একটু একটু করে ইনফরমেশনগুলো নোট করে নিচ্ছিল। বাড়ি থেকে স্নান সেরেই বেরিয়েছে। পরিপাটি করে আঁচড়ানো চুল এখনো ভেজা, কপালে চিন্তার ভাঁজ, চোখের কোলে রাত জাগার ক্লান্তি। লেখা প্রায় শেষ করে এনেছে। তখনই কনস্টেবল মুকুল সামনে এসে দাঁড়ালো। বড়বাবু ডাকছেন স্যার। ডায়েরিটা নিয়ে মৃগাঙ্ক ঘোষের চেম্বারে ছুটল অর্জুন। দরজা ঠেলে ঢুকতেই তিনি সোজা হয়ে বসলেন, তাকালেন অর্জুনের দিকে। কাল ভিকটিমের বাড়িতে গেছিলে না? কোনো সূত্র পেলে? হ্যাঁ স্যার, অনেক কিছু জানা গেল কাল, যেগুলো আগে জানতে পারিনি। শুনলাম ফুল্লরার মা দীর্ঘদিন থেকে মানসিকভাবে অসুস্থ। আগে হোমে থাকলেও এখন তিনি একটা অ্যাসাইলামে থাকেন, এই শহরেই। চিকিৎসা চলছে তার। আচ্ছা, তারপর আমরা আরো খোঁজ খবর নিয়েছি স্যার। শুনেছি খুব বাজে একটা দুর্ঘটনা ঘটেছিল ফুল্লরা ম্যাডামের পরিবারে। তারপরে ফুল্লরার বাবা মারা যান স্ট্রোক হয়ে। ফুল্লরার মাও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
এমন কি হয়েছিল? ফুলোরার বছর চারেকের বোনকে কে যেন বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়। ও তখন বাইরে খেলছিল, অনেক খোঁজাখুঁজি করার পরও ওকে পাওয়া যায়নি। দিন 7 পর বাড়ির সামনের মজা পুকুরে একটা বস্তা থেকে ওর শরীর উদ্ধার হয়। কেউ রেপ করে ফেলে রেখে গেছিল স্যার। ইস, ওইটুকু বাচ্চা! অপরাধী ধরা পড়েছিল? হ্যাঁ, শুনলে আশ্চর্য হবেন, ফুল্লোরার বয়ানেই অপরাধীকে ধরতে সক্ষম হয় পুলিশ। তখন কিন্তু ফুল্লোরার মোটে 8 বছর বয়স। কি করে সেটা সম্ভব হলো? মৃগাঙ্ক বাবুর চোখে কৌতূহল। ফুল্লোরা জানিয়েছিল পাড়ার একটা কাকুকে প্রায় দেখতো বোনকে জড়িয়ে ধরে আদর করছে। ওর কেন যেন সেটা দেখতে ভালো লাগতো না। সেই আদরে যে বোনের অস্বস্তি হতো সেটাও বুঝতো, কারণ বোন চিৎকার করতো লোকটা জড়িয়ে ধরলেই। বুঝতেই তো পারছেন স্যার। অর্জুন থেমে যায়। তারপর আর কি? ফুল্লোরার কথায় লোকটাকে ধরে নিয়ে গিয়ে জেরা করতে বেরিয়ে এলো সব সত্যি। ফুল্লোরা আগেই মাকে অথবা বাবাকে কিছু বলেনি কেন এই ব্যাপারে? ছোট ছিল বেচারি, কি বা বুঝতো? হয়তো বললেও তারা গুরুত্ব দেননি। অর্জুন চুপ করে গেল। আহারে, একটা সাজানো সংসার ধ্বংস হয়ে গেল ওই ক্রিমিনালটার জন্য, আর একটা বাচ্চা মেয়ের জীবনও নষ্ট হয়ে গেল। হ্যাঁ স্যার, এই দুর্ঘটনা চিরস্থায়ী ছাপ রেখে গেছে ফুল্লোরার মাথায়, যে কারণে উনি আরশোলা দেখলেই ক্ষেপে যান। মানে? মৃগাঙ্ক ঘোষ অবাক হয়ে তাকালেন। সেটাই তো মর্মান্তিক স্যার। ফুল্লোরার বোনের বডি যখন বের করা হয়, অজস্র আরশোলাও বেরিয়ে আসে বস্তার ভেতর থেকে। বডির জায়গায় জায়গায় লাল লাল ছোপও ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে আরশোলা মাংস খুবলে খুবলে খেয়েছিল বলেই এরকম দাগ হয়েছিল। মানে আরশোলা কামড়ায়, মাংস খায়? সচরাচর না, তবে দীর্ঘদিন অনাহারে থাকলে ওরা মাংস খেতেও পিছপা হয় না। নেট ঘেটেই জানতে পারলাম। আরশোলাগুলো এলো কি করে? সে কি করে বলবো, আসলে মজা পুকুরটায় সবাই আবর্জনা ফেলতো, বস্তাটা সেভাবেই ফেলে দিয়ে গেছিল লোকটা হয়তো অনেক আগেই। কেউ নজর করার প্রয়োজন মনে করেনি। সেইটুকু সময় বস্তার কোনো ফাঁক দিয়ে আরশোলা ঢুকে গেছিল। বস্তাটা তো ততদিনে কেউ খেয়াল করেনি, যতদিন শরীরের একটা অংশ বাইরে বেরিয়ে এসেছিল। বুঝলাম, কিন্তু কেসটার সাথে ওই ঘটনাগুলোর কিছু সম্পর্ক রয়েছে বলে মনে হচ্ছে তোমার? তাই তো মনে হচ্ছে স্যার। সেই দুর্ঘটনা, ফুল্লোরার ট্রমা, আরশোলা দেখলেই ক্ষেপে যাওয়া, চয়নের অ্যাজমা অ্যাটাক, সবকিছুর মধ্যে একটা সূক্ষ্ম যোগাযোগ নিশ্চয়ই রয়েছে, কিন্তু সেটা কি পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। অর্জুন মাথা নাড়ল। ঠিক আছে, তদন্ত চালিয়ে যাও। ফুল্লোরাকে নতুন করে জিজ্ঞাসাবাদ করো। আর ওই মহিলার কোনো খোঁজ পেলে? না স্যার, তবে পেয়ে যাব নিশ্চয়ই। গুড, কাজ শুরু করে দাও তবে, হাসলেন মৃগাঙ্ক ঘোষ। ফুল্লোরা পাথরের মতো বসেছিল। মাথার ওপরে পাখাটা বৃষ্টি ঘটাং ঘটাং আওয়াজ করছিল। বিরক্ত চোখে সিলিং এর দিকে একবার তাকিয়ে অর্জুন বলল, চুপ করে থাকলে তো হবে না ম্যাডাম। আপনি তো বিয়ের পরে ভালো ছিলেন, খুশি ছিলেন শ্বশুর বাড়িতে, সবাই সেটাই বলল। তাহলে হঠাৎ করে বেরিয়ে আসার জন্য ব্যস্ত হয়ে পড়লেন কেন বলুন? আমার আর ভালো লাগছিল না, ফুল্লোরা বলেছে মৃদু গলায়। কেন? এমনি 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 তো কিছু হয় না। আসল ব্যাপারটা আপনি লুকোচ্ছেন। একটু থামলো অর্জুন, তারপর বলল, মুন্নির কথা মনে পড়ে? ফুল্লোরা একটু কেঁপে উঠল যেন, তারপর বলল, না। শুনলাম মুন্নির সঙ্গেও আপনার ব্যবহার হঠাৎ করে পাল্টে গেছে। অর্জুন তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। ঠিক শুনেছেন। কেন? ফুল্লোরা একটু চুপ করে রইল। চোখে মুখে একটু অস্বস্তি ফুটে উঠে মিলিয়ে গেল যেন। তারপর বলল, সারাক্ষণ ঘ্যান ঘ্যান করতো, বিরক্ত করে মারতো, কত আর সহ্য করা যায়? চয়নবাবুরও তাই মনে হতো? জানি না। মুন্নি তো দেখলাম কাকাইকে খুব ভালোবাসে। চয়নবাবুও নিশ্চয়ই ভালোবাসতেন মুন্নিকে। হবে হয়তো। ফুল্লোরার মুখে আচমকা একটা কাঠিন্য ছাপ ফেলেছে। অর্জুন সেদিকে একটু অবাক হয়ে তাকালো। তারপর বিদ্যুৎ ঝলকের মতো একটা ভাবনা খেলে গেল ওর মাথায়। সেটা যদি সত্যি হয়ে থাকে, 2 2 4 করতে আর দেরি হবে না। বেরিয়ে আসার সময় ফুল্লোরা বলল, আমি এই বাড়ি ছেড়ে দিচ্ছি। এমন একটা দুর্ঘটনার পর বাড়ির মালিক চান না আমি এখানে থাকি। সে তো খুব স্বাভাবিক। কবে ছাড়ছেন এই বাড়ি? দেখি, কিছুদিন সময় চেয়ে নিয়েছি, ক্লান্ত গলায় বলল ফুল্লোরা। বেরিয়ে এসে সুষমাদের বাড়িতে ঢুকলো অর্জুন। কিছু কথা জানার আছে। দরজা খুলেই একমুখ হাসিতে অভ্যর্থনা করলেন সুষমা। এই কদিনে অর্জুন বুঝে গেছে এই দুটো বুড়ো বুড়ি বড্ড একা। নিজেদের ছেলেকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা এদের, তাই ছেলের বয়সী কাউকে দেখলে বড্ড খুশি হন। কেমন আছেন মাসিমা? অর্জুনও হাসলো। আর আছি বাবা, ওই চলছে কোনো মতে। তোমার কদিন দেখা নেই, ভাবলাম কেসটা মিটে গেল নাকি। না না, সেরকম হলে তো আপনারা জানবেনই। সোফায় বসে পড়তে পড়তে বলেছে অর্জুন। তাও ঠিক,
আচ্ছা বাবা, তুমি কি খাবে বলো? কিছু না, আপনি বসুন তো। মেসোমশাই কোথায়? সে আছে ভেতরে। কিন্তু তুমি রোদে তেতে পুড়ে এলে, একটু শরবত খাও। খাচ্ছি, আপনি আগে মেসোমশাইকে ডাকুন। অবিনাশ আর সুষমা বসেছেন সামনে। অর্জুনের সামনের টেবিলে এক গ্লাস ঠান্ডা লস্যি, গ্লাসের গায়ে বিন্দু বিন্দু জল জমছে মুক্তদানার মতো। একটু চুপ করে থেকে অর্জুন প্রশ্নটা ছুড়ে দিল, সেদিন যখন দরজা খুলে ঘরে ঢুকলেন সবাই, কিছু অদ্ভুত গন্ধ পেয়েছিলেন? গন্ধ? কিসের গন্ধ? অবিনাশ অবাক হয়ে বলেছেন, যে কোনো কিছুর হোক, কোনো বিশেষ গন্ধ পেয়েছিলেন কি? মনে পড়ছে কিছু? তখন এমন এক পরিস্থিতি, সেরকম কিছু খেয়াল করার মতো তো মনের অবস্থা ছিল না। কেন বলো তো? সুষমাও অবাক হয়েছেন। কেন সেটা পরে জানবেন, আগে বলুন কিছু গন্ধ পেয়েছিলেন কিনা। একটা হালকা মিষ্টি গন্ধ পেয়েছিলাম মনে হচ্ছে, সুষমা একটু ভেবে বলেছেন। অর্জুন উত্তেজিত হয়ে কিছু বলতে যাওয়ার আগে ফোন বেজে উঠেছে। ফোনটা কানে চাপতে ওপাশ থেকে ভেসে আসছে একটা চাপা সাবধানী গলার আওয়াজ। স্যার, আপনি বলেছিলেন মেয়ে ছেলেটার খোঁজ পেলেই জানাতে, তাই ফোন করছি। কি হয়েছে সেটা বলুন। অর্জুন প্রায় চেঁচিয়ে উঠেছে। শ্রীপর্ণা এসেছে এই একটু আগে। কি? আমি আসছি এক্ষুনি। প্রায় লাফিয়ে উঠেছে অর্জুন। সুষমার অবিনাশ অবাক চোখে তাকিয়ে আছেন। শ্রীপর্ণার মুখ বিবর্ণ, ঠোঁট কাঁপছে। অর্জুন কড়া গলায় আবার প্রশ্নটা করল, সেদিন ওদের বাড়িতে কেন গেছিলেন? শ্রীপর্ণা চুপ। অর্জুন গর্জে উঠল, চুপ করে থেকে লাভ নেই, বলুন কেন গেছিলেন? কেঁপে উঠেছে শ্রীপর্ণা, মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এসেছে, এমনি। এমনি? এমনি মানে? বলুন কেন গেছিলেন? আলাপ করতে, নতুন এসেছে, পরিচয় ছিল না সেভাবে। থেমে গেছে শ্রীপর্ণা, কপালে বিন্দু বিন্দু ঘাম। একা চয়নবাবুর সাথে আলাপ করতে গেছিলেন? না, তা কেন? উনি একা আছেন, আমি তো জানতাম না। শ্রীপর্ণা ভীরু চোখে তাকিয়েছে। একদম মিথ্যে কথা বলবেন না, উনি একা আছেন জেনে আপনি গেছিলেন। সারাক্ষণ ওদের উপর নজর রাখতেন আপনি, আমার কাছে খবর আছে। আমিও খেয়াল করেছি স্যার, সুযোগ পেলেই এই মেয়ে ছেলেটা জানালা দিয়ে ওদিকে তাকিয়ে থাকতো। শ্রীপর্ণার বর মুখ খুলেছে। শ্রীপর্ণা ঝটিতি মুখ ফিরিয়েছে প্রবালের দিকে, হিসহিস করে বলেছে, তুই তো মুখ বন্ধই রাখ শালা হারামি, আমি মুখ খুললে গর্তে গিয়ে লুকোতে হবে তোকে। দেখছেন তো স্যার কিভাবে কথা বলছে? প্রবাল হতভম্বের মতো তাকিয়েছে অর্জুনের দিকে। কেন রে হারামি, ভেবেছিলিস সারাটা জীবন চুপ করেই থাকবো? চুপ করুন, আপনাকে যা জিজ্ঞেস করা হয়েছে তার জবাব দিন। অর্জুন ধমকে উঠল। আপনি জানেন না স্যার, এই লোকটা কি রকমের হারামি। এতদিন সবকিছু চুপ করে সহ্য করেছি, মনে হলেই ঘেন্না হয় নিজের ওপর। শ্রীপর্ণার মুখ করুণ হয়ে এসেছে। এখন এসব কথার সময় নয়, বলুন সেদিন ওখানে কি করতে গেছিলেন? একেবারে মিথ্যে বলার চেষ্টা করবেন না। চয়নবাবুর সাথে আলাপই করতে গেছিলাম, ওনাকে কাছে থেকে দেখতে চাইছিলাম, কথা বলতে চাইছিলাম। কেন যেতে পারি না? অর্জুন চুপ করে রইল কিছু সময়, তারপর বলল, তারপর কি হলো বলুন? চয়নবাবুর সাথে দেখা হলো আপনার? না, আমি বেল বাজানোর পরেও কেউ সাড়া দেয়নি। দরজা কিন্তু খোলাই ছিল। দরজা খোলা ছিল? অর্জুন প্রায় চেঁচিয়ে উঠেছে। হ্যাঁ, ফাঁক হয়েছিল অল্প, ভেতরে কেউ ছিল একটা নিশ্চিত, কারণ আমি আওয়াজ পাচ্ছিলাম। দরজা ঠেলে দেখলাম ঘর ফাঁকা, কিন্তু ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসছিল। কিরকম আওয়াজ ঠিক বুঝতে পারছিলাম না, মনে হচ্ছিল কেউ ঘরের ভেতরে ঘষতে ঘষতে চলছে। একটা গোঙানির আওয়াজও যেন পাচ্ছিলাম। তারপর আমি এত ভয় পেয়ে গেছিলাম যে ছুটে পালিয়ে আসি। তার একটু পরে দেখলাম মেয়েটা ঢুকছে বাড়িতে। ভয়ে ভয়ে ছিলাম, কিন্তু তারপর কোনো সাড়া শব্দ না পেয়ে স্বস্তির শ্বাস ফেলেছিলাম। বুঝলাম সব স্বাভাবিকই আছে, কিন্তু বেশ কিছু সময় পরে মেয়েটা হঠাৎ চেঁচামেচি শুরু করলো, বলল চয়নবাবু দরজা খুলছেন না। খুবই ঘাবড়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না উনি দরজা খুলছেন না মানে কি। আমি তো দরজা খোলাই দেখে এসেছি, তাছাড়া এতক্ষণ পরে কেন চেঁচামেচি শুরু করলো সেটাও বুঝতে পারছিলাম না। আপনি আগে কেন এগুলো বলেননি? উত্তেজনায় উঠে দাঁড়িয়েছে অর্জুন। শ্রীপর্ণা ভয়ে ভয়ে বলেছে, আমি খুব ঘাবড়ে গেছিলাম, বুঝতে পারিনি আমি যে ওই বাড়িতে গেছি সেটা বলা উচিত হবে কিনা। বলা উচিত ছিল, তাহলে আর কোনো সংশয় থাকতো না। উঠে দাঁড়িয়েছে অর্জুন। শ্রীপর্ণা অবাক হয়ে তাকিয়ে আছে। আপনি খুন করেছেন ম্যাডাম নিজের স্বামীকে, তাও এতদিন ধরে এমন অভিনয় করে চলেছেন যেন কিচ্ছু জানেন না। আপনার ভালো মানুষ মুখটার সাথে এমন চালাকি কিন্তু কিছুতেই যায় না। অর্জুন তাকিয়ে আছে ফুল্লরার দিকে। কি বলছেন এসব? ফুল্লরাকে স্পষ্টতই বিভ্রান্ত দেখাচ্ছে। আর অভিনয় করে লাভ নেই, সত্যিটা বলুন, নইলে কিন্তু অন্য ব্যবস্থা আছে আমাদের। অর্জুনের মুখ শক্ত হয়ে আছে। ফুল্লরা আজ বাড়ি ছেড়ে দিচ্ছিল, তার আগেই ওকে তুলে আনা হয়েছে থানায়। হতভম্ব মুখে অর্জুনের সামনে চেয়ারে বসে আছে এখন ফুল্লরা, দু চোখে ভয়ের ছাপ।
একবার বিড়বিড় করে বলার চেষ্টা করলো, আমি কিছু করিনি। ঠিক আছে, যদি তাই হয় তাহলে তো আপনাকে আটকে রাখার প্রশ্নই নেই। যা যা জিজ্ঞেস করব ঠিক ঠিক জবাব দিন এবার। ফুল্লরার বিশেষ ভাবান্তর দেখা গেল না, একইভাবে গুম হয়ে বসে আছে। অর্জুন তাকিয়েছিল রূপসী মেয়েটির দিকে। বুকের ভেতরে কোথাও একটা চিনচিনে কষ্ট টের পাচ্ছিল সে। আগে কখনো ফুল্লরাকে সন্দেহ হয়নি তা নয়, কিন্তু সব দিক বিচার করার পর সেই সন্দেহকে বিশেষ গুরুত্ব দিতে পারেনি। চয়ন বাবুকে খুন করার পেছনে কোনো মোটিভ থাকতে পারে না ফুল্লরার। চয়নকেও ভালোবাসতো। নির্বান্ধব স্বজনবিহীন জীবনে চয়নই ওর একমাত্র কাছের মানুষ ছিল। পরিবার, সংসার, ভালোবাসা সবকিছু ওর ছিল চয়নকে ঘিরেই। কাজেই চয়ন বাবুর খুনের পেছনে ফুল্লরার হাত থাকাটা কষ্ট কল্পনা বলেই মনে হয়েছিল। কিন্তু হঠাৎ করেই যেন মোড় ঘুরে গেল সবকিছু। শ্রীপর্ণার সাথে কথা বলার পর এমন এক তথ্য সামনে এলো যার পর আর ফুল্লরাকে নির্দোষ বলে ভাবা যাচ্ছে না কিছুতেই। দুর্ঘটনার দিন আপনি কখন বেরিয়েছিলেন বাড়ি থেকে? অর্জুনের মুখ এখনো শক্ত হয়ে আছে। 9টা, 9:30টার দিকে। আগেই তো কতবার জিজ্ঞেস করেছেন। ফুল্লরা মেঝের দিকে তাকিয়ে থেকে জবাব দিয়েছে, তাও এত আস্তে যে কান পেতে শুনতে হয়। একটু জোরে বলবেন, আর আগে কি জিজ্ঞেস করেছি সেগুলো নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে। ফুল্লরা নড়ল না। অর্জুন কড়া নজরে একবার তাকিয়ে বলল, কেন বেরিয়েছিলেন সেদিন? একটু দোকানে গেছিলাম, কিছু জিনিস কেনার ছিল। আপনি কেন? চয়নবাবু তো যেতে পারতেন। ও বলছিল শরীর ভালো লাগছে না, তাই আমি বেরিয়েছিলাম। ফিরেছিলেন কখন? ওই 1/2 ঘন্টা মতো হবে, অত মনে নেই। ফিরে আসার পরও দরজা খুলছিল না। আমার মাথা কাজ করছিল না তখন। কিন্তু দরজা তো খোলাই ছিল। মানে? ফুল্লরা চমকে উঠেছে। বলছি দরজা তো খোলা ছিল। তাহলে আপনি দরজার সামনে দাঁড়িয়ে কি করছিলেন? আমি তো ওকে ডাকছিলাম, বেল বাজাচ্ছিলাম, ফোনও করলাম। একেবারে মিথ্যা কথা বলবেন না। 15 মিনিট আপনি বাইরে দাঁড়িয়ে রইলেন চুপ করে। তারপর মনে হলো চেঁচামেচি শুরু করা দরকার। ফুল্লরা ভীরু চোখে একবার অর্জুনের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। অর্জুন কেটে কেটে বলল, আমি এবার বলবো আপনি কি করছিলেন? ঘরে ঢুকে আপনি প্রথমে নিশ্চিত হলেন খুনটা হয়েছে কিনা। তারপর খুনের সব প্রমাণ লোপাট করলেন ঠান্ডা মাথায়। এরপর বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে চেঁচামেচির নাটক শুরু করলেন। বাইরে থেকে টেনে দিলেই তো আপনাদের দরজা ভেতর থেকে লক হয়ে যায়। না না, মিথ্যে কথা, সব মিথ্যে। দুহাতে মুখ ঢেকে কেঁদে ফেলেছে ফুল্লরা। অর্জুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন। ওষুধে কাজ হয়েছে। আন্দাজে একটা ঢিল ছুঁড়েছিল, তাতেই ভেঙে পড়েছে মেয়েটা। এবারে কথা বার করা সহজ হবে। সে একটুও না থেমে আরো কড়া গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি খুন করেছেন চয়নবাবুকে। পুরো ব্যাপারটা এমনভাবে প্ল্যান করেছিলেন যাতে সবার মনে হয় অ্যাজমা অ্যাটাকেই মারা গেছেন উনি। না না, আমি ওকে মারতে চাইনি, কিছুতেই মারতে চাইনি। নিজেকে বাঁচাতেই শুধু পারফিউমটা স্প্রে করেছিলাম ওর নাকে মুখে। বুঝিনি এত বড় অ্যাটাক হবে। ফুল্লরা কাঁদছে। নিজেকে বাঁচাতে মানে? চয়নবাবুর মাথার পেছনটায় আঘাত বা এলো কোথা থেকে? আমি ওকে ধাক্কা দিয়ে সরাতে চেয়েছিলাম, তখনই মাথাটা জোরে ঠুকে যায় আলমারির পাল্লার ধারালো কিনারায়। আলমারিটা খোলা ছিল তখন। চয়ন জামা কাপড় বের করছিল বাড়ি যাবে বলে। পুরো ঘটনাটা খুলে বলুন। অর্জুন প্রায় ধমকে সুরে বলেছে। ওসি মৃগাঙ্ক ঘোষের চেম্বারে চুপ করে বসেছিল অর্জুন। তিনি এখনো আসেননি। ফুল্লরাকে আপাতত লকআপে রাখা হয়েছে। মেয়েটা একেবারেই ভেঙে পড়েছে। অর্জুন ভেবে পায় না কারো কারো জীবন এমন অভিশপ্ত হয় কি করে। ছোটবেলা থেকে অভিশাপ যেন পিছু ছাড়ছে না মেয়েটার। অর্জুনের আগে সন্দেহ হয়েছিল, পরে ফুল্লরার কথা নিঃসন্দেহ হলো। পেডোফিলিক ডিসঅর্ডার ছিল চয়নের। দুর্ভাগ্যবশত বিয়ের পরে ফুল্লরা আবিষ্কার করে চয়ন পেডোফাইল। গুড মর্নিং অর্জুন। মৃগাঙ্ক ঘোষ কখন ঢুকেছেন খেয়ালই করেনি। চমকে উঠে দাঁড়িয়েছে অর্জুন। গুড মর্নিং স্যার। কেসটার কিনারা শেষ পর্যন্ত করতে পেরেছ, তোমার তো খুশি থাকার কথা। এত ডিপ্রেসড দেখাচ্ছে কেন? মৃগাঙ্ক ঘোষ অবাক হয়ে তাকিয়েছেন। কিছু না স্যার, ভাবছি মেয়েটার কপাল এত খারাপ কেন। এটা ওয়েল প্ল্যান্ড মার্ডার নয় স্যার, এমনকি এটা খুনই নয়, দুর্ঘটনাই বলতে পারেন। খুবই প্যাথেটিক। কিরকম? মৃগাঙ্ক ঘোষ কৌতূহলী চোখে তাকিয়েছেন। আপনাকে তো কালই বলেছি চয়ন পেডোফাইল ছিল বলেই ফুল্লরা বেরিয়ে এসেছিল ওই বাড়ি ছেড়ে। মুন্নিকে আদর করার ধরন দেখে সন্দেহ হয় ফুল্লরার। চয়নকে চেপে ধরতে ভেঙে পড়েও। ফুল্লরার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে। প্রতিজ্ঞা করে নিজেকে শুধরে নেবে। তখনই ফুল্লরা ওকে শর্ত দেয় ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হবে, তাহলেও চয়নকে ছেড়ে যাবে না। কিন্তু মেয়েটার তো এমনিতেই ওই অসুস্থ লোককে ছেড়ে দেওয়া উচিত ছিল।
পারেনি স্যার। ছোটবেলা থেকে পরিবার, সংসার, ভালোবাসার স্বাদ থেকে বঞ্চিত মেয়েটা লোভীর মতো আঁকড়ে থাকতে চাইছিল চয়নের পরিবারকে। কারণ ততদিনে ওই বাড়ির সবার ভালোবাসায়, আদরে এতদিন পর নিজের ফেলে আসা সুখের দিনগুলো খুঁজে পাচ্ছিল মনে মনে। চয়নের মাকে একেবারে নিজের মায়ের জায়গাতেই বসিয়েছিল ফুল্লরা। একবার যে সবকিছু হারিয়ে ফেলেছে, দ্বিতীয়বার কি আর প্রাণে ধরে আবার সবকিছু হারিয়ে ফেলার ঝুঁকি নিতে পারে? ফুল্লরাও পারেনি। আপ্রাণ চেষ্টা করেছে সম্পর্কটা জিইয়ে রাখতে। এটাই তো ভুল করেছে। মৃগাঙ্ক ঘোষের গলায় আক্ষেপ। এক্স্যাক্টলি স্যার। কলকাতায় এসেও ফুল্লরা চয়নকে মাফ করতে পারছিল না কিছুতেই। জোর করে স্বাভাবিক থাকতে চাইছিল। মনের ওপর প্রবল চাপে এতটাই মুষড়ে ছিল যে প্রতিবেশীদের সঙ্গেও স্বাভাবিকভাবে মিশতে পারছিল না। প্রতি রাতে দুঃস্বপ্ন দেখা ওর নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। চয়নেরও ভালো লাগছিল না বাড়ি ছেড়ে এসে। সে বারবার চাইছিল ফিরে যেতে, কিন্তু ফুল্লরা কিছুতেই রাজি হচ্ছিল না, মুন্নির কথা ভেবেই। সেই নিয়ে অশান্তি লেগেই থাকতো ওদের। তারপর তো সে অভিশপ্ত দিন এলো স্যার। সেদিন চয়ন জোর করে বাড়ি ফিরে যেতে চাইছিল ফুল্লরার কোনো বারণ না মেনে। ওকে থামাতেই ফুল্লরা বলল বাড়ি ফিরলে সে চয়নের ব্যাপারে সবকিছু জানিয়ে দেবে সবাইকে। সেটা শুনেই ক্ষেপে গেল চয়ন, ভায়োলেন্ট হয়ে পড়ল। শাসালো এরকম কিছু হওয়ার আগেই ফুল্লরাকে মেরে ফেলবে। সত্যি সত্যি গলা টিপে ধরেছিল। মরেই যেত হয়তো মেয়েটা, কিন্তু বাঁচার তাগিদে হাত পা ছুটতে ছুটতে ওর হাতে ঠেকলো ড্রেসিং টেবিলে রাখা পারফিউমের শিশিটা। সেটাই তুলে নিয়ে মরিয়া হয়ে স্প্রে করে দিল চয়নের নাকে মুখে। পারফিউম স্প্রে করতেই চয়ন ছেড়ে দিল ফুল্লরাকে। তখনই ফুল্লরা ওকে এক ধাক্কা দিয়ে ছুটে পালিয়ে এলো বাইরে। ওই ধাক্কাতে চয়নের মাথা ঠুকে গেছিল আলমারির খোলা পাল্লায়। কিন্তু চয়নের কি হলো সেটা দেখতে ফুল্লরা আর দাঁড়ায়নি। ভয়ে ওর মাথা কাজ করছিল না, সেটাই স্বাভাবিক। তারপর কি হলো? রাস্তায় বেরোনোর কিছুক্ষণ পরে হুঁশ ফিরে এলো ফুল্লরার। ওর মনে পড়লো পারফিউমের গন্ধ সহ্য হয় না চয়নের। এতে অ্যাটাকও হতে পারে ওর। চয়ন কি অবস্থায় আছে সেটা দেখতেই ফিরে এলো সে। কিন্তু ততক্ষণে বেশ কিছু সময় পার হয়ে গেছে। চয়ন মারা গেছে সিভিয়ার অ্যাজমা অ্যাটাকে। নিজেকে বাঁচানোর জন্য হয়তো কিছু করতে পারেনি সে। আমার আন্দাজ পারফিউম ইনহেল করতেই ওর অস্বস্তি শুরু হয়। তারপর ফুল্লরা ধাক্কা দিতে মাথায় আঘাত লেগে সাময়িক ব্ল্যাকআউট হয় ওর। যতক্ষণে জ্ঞান ফিরে এসেছে ততক্ষণে ওর আর কিছুই করার শক্তি ছিল না। সিভিয়ার অ্যাটাকে প্রবল শ্বাসকষ্টে ছটফট করতে করতেও মারা যায়। শ্রীপর্ণা যখন ওই বাড়ি যায় তখনই হয়তো শেষবারের মতো বাঁচার জন্য আকুল চেষ্টা করছিল চয়ন। ফুল্লরা ফিরে আসার পর মৃত অবস্থায় দেখতে পায় চয়নকে। মেয়েটা তো সত্যিটাই বলতে পারতো, এভাবে মিথ্যে বলল কেন? মৃগাঙ্ক ঘোষ অবাক হয়ে তাকিয়েছেন। মায়ের জন্য পারেনি স্যার। আপনি তো জানেন ফুল্লরার মা অ্যাসাইলামে আছেন। সেখানে ওনার চিকিৎসা হচ্ছে, আর সবকিছু ফুল্লরাই সামলাচ্ছে। চয়নকে মৃত অবস্থায় দেখে ওর প্রথমেই ভয় হলো এবারে খুনের দায় যদি ওর জেল হয় তখন মায়ের কি হবে? আবার বিনা চিকিৎসায় কোনো হোমে পড়ে থাকতে হবে ওনাকে। মায়ের কথা ভেবেই মিথ্যের আশ্রয় নিতে হলো ওকে। বুঝলাম। তারপর? বেডরুমে তখনও মম করছিল পারফিউমের গন্ধ। চয়নের নাকে মুখেও পারফিউমের গন্ধ। সব জানালা খুলে দিয়ে পাখা চালিয়ে ঘরের ভেতরের গন্ধ তাড়ালো সে প্রথমে। তারপর চয়নকে কোনো মতে টেনে বেডরুমের অ্যাটাচড বাথরুমে নিয়ে গিয়ে নাক মুখ ধুয়ে মাথাটা উপুর করে ডুবিয়ে দিল বালতির জলে, যাতে গন্ধ হালকা হয়ে যায়। তারপর মেঝে আর আলমারির পাল্লায় লেগে থাকা রক্তের দাগ মুছে নিয়ে জানালাগুলো বন্ধ করে বাইরে গিয়ে দরজা টেনে দিয়ে চেঁচামেচি শুরু করলো। সবকিছু নিখুঁত ছিল, শুধু চয়নবাবুর মাথার পেছনের আঘাতটাই ডোবালো স্যার। ওটা লুকোনোর কোনো পথ ছিল না। গন্ধটাও ছিল হালকা হালকা, তবে সেভাবে খেয়াল করার মতো নয়। এত কিছু করার পর প্রচন্ড অপরাধ বোধে ভেতরে ভেতরে ক্ষয়ে যাচ্ছিল স্যার মেয়েটা। কিন্তু মায়ের কথা ভেবে বুকে পাথর চাপা দিয়ে রাখতে হচ্ছিল ওকে। সত্যি বড্ড যন্ত্রণাদায়ক। হ্যাঁ স্যার, মেয়েটার কান্না ভুলতে পারছি না কিছুতেই। মায়ের কি হবে সেটা ভেবে কি আকুল আর্তনাদ ওর। সে আর কি করা যাবে? তবে আশা করছি মেয়েটার সাজা খুব বেশি কিছু হবে না। গোটা ব্যাপারটাই তো অনিচ্ছাকৃত। পারফিউমটাও স্প্রে করেছিল আত্মরক্ষার তাগিদে। হ্যাঁ স্যার, সেটাই আশা করছি। তবে একটা সিদ্ধান্ত নিয়েছি আমি। ফুল্লরার যাই সাজা হোক না কেন, যতদিন ও ফিরে না আসছে ওর মায়ের দায়িত্ব আমার। মৃগাঙ্ক ঘোষ অবাক হয়ে তাকিয়ে আছেন কর্তব্যপরায়ণ এবং দায়িত্ববান পুলিশ ইন্সপেক্টরের দিকে। মনে মনে তার মানবিক দায়বোধেরও তারিফ করলেন তিনি। প্রতিজ্ঞায় দৃঢ় দুই চোখের দিকে তাকিয়ে বললেন, পারবে তো? অনেক বড় দায়িত্ব কিন্তু। পারবো স্যার, ভরসা রাখুন আমার উপর। আমি তো ফুল্লরাকেও কথা দিয়েছি। অর্জুনের মায়াময় চোখ দুটোর দিকে তাকিয়েছিলেন মৃগাঙ্ক ঘোষ। তিনি জানেন এই চোখ স্বপ্ন আঁকছে এখন, ভবিষ্যতের কোনো মায়াবী দিনের। সবার সব স্বপ্ন তো পূরণ হয় না, তবু স্বপ্ন দেখে মানুষ।
শ্রীপর্ণা আজও সুযোগ পেলেই আনমনে তাকিয়ে থাকে মুখোমুখি ফাঁকা ব্যালকনিটার দিকে। ফুল্লরার মুখটা মনে করে বুকের ভেতরটা হুহু করে। আজ সে জানে বাইরে থেকে দেখা রঙিন সুখের সবটাই সত্যি হয় না। কিছু কিছু সুখ বড়ই মেকি, শুধুই অভিনয়। নিজের অসুখ নিয়ে আজকাল আর ভাবে না শ্রীপর্ণা, নিজেকে দুর্ভাগাও মনে করে না। কারণ জানে মেকি সুখের আড়ালে নিজেদের ঢেকে রাখা মানুষগুলোর মতো দুর্ভাগা আর কেউ হয় না, কিছুতেই হয় না। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।